হ্যালো ক্লাস, গুড ইভিনিং। আজকে আমাদের টপিক হচ্ছে, লাস্ট ক্লাসে আমি পড়িয়েছিলাম হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার। আজকে আমরা পড়বো ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার। ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন পড়তে গেলেই বুঝতেই পারছো, ভার্টিক্যাল কথাটা আসছে মানে এখানে টেম্পারেচার ডিস্ট্রিবিউশন উইথ অল্টিটিউড আমরা পড়বো, মানে কিভাবে হাইট চেঞ্জের সাথে সাথে টেম্পারেচার চেঞ্জ হয় সেটাই আমরা দেখবো। আগের দিন আমরা দেখেছিলাম ল্যাটিটিউড চেঞ্জের সাথে সাথে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, ইকুয়েটরে অনেক বেশি টেম্পারেচার, পোলে চলে গেল অনেক কম টেম্পারেচার। এখন আমরা পড়বো অল্টিটিউড চেঞ্জের সাথে সাথে কিভাবে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে সেইটা। দেখা যাক এখানে কি ফার্স্টেই দেখো একটা আমরা টার্ম পড়ছি, ভার্টিক্যাল টেম্পারেচার গ্রেডিয়েন্ট। হোয়াট ইজ ভার্টিক্যাল টেম্পারেচার গ্রেডিয়েন্ট? দ্য ডিক্রিজ অফ টেম্পারেচার উইথ ইনক্রিজিং অল্টিটিউডস ইন দ্য লেয়ার অফ ট্রপোস্ফিয়ার ইজ কল্ড ভার্টিক্যাল টেম্পারেচার গ্রেডিয়েন্ট। মানে কি? মানে হলো, যত আমরা জানি অনেকদিন থেকেই তোমরা পড়ো, ছোটবেলা থেকেই পড়ে আসো যে ট্রপোস্ফিয়ারে আমরা যত উপরে উঠবো তত টেম্পারেচার ডিক্রিজ করে। অনলি ট্রপোস্ফিয়ারের জন্য এটা ট্রু। ট্রপোস্ফিয়ারের উপরে স্ট্র্যাটোস্ফিয়ারে চলে গেলে কিন্তু আবার এটা অ্যাপ্লিকেবল না। তাহলে ট্রপোস্ফিয়ারে এই যে হাইটের সাথে সাথে যে টেম্পারেচার চেঞ্জটা হচ্ছে, সেই চেঞ্জটাকে কিন্তু মানে আমরা এতদিন আমরা পড়ে এসেছি একটা রেটের কথা, নর্মাল ল্যাপস রেট নিশ্চয়ই তোমরা শুনেছো। কিন্তু যে চেঞ্জ হচ্ছে, চেঞ্জটা যখন হয় তখন যদি সেটাকে আমরা গ্রাফে প্লট করি তাহলে জিনিসটা দেখতে এরকম দাঁড়াবে। মানে যত এলিভেশন, এটা হচ্ছে এলিভেশন বা হাইট, যত এলিভেশন বেশি তত টেম্পারেচারও বেশি, ঠিক আছে? যত এলিভেশন কম তত টেম্পারেচার কম, এরকম একটা গ্রাফ দাঁড়াবে। এই যে একটা লাইন হলো, সেই লাইনটার দেখো একটা একটা ঢাল, বাংলায় বলে গ্রেডিয়েন্টের বাংলা হলো ঢাল, ইংলিশে হলো গ্রেডিয়েন্ট। এই যে গ্রেডিয়েন্টটা, এই যে স্লোপটা, এই স্লোপটাকেই বলে ভার্টিক্যাল টেম্পারেচার গ্রেডিয়েন্ট, যেটা টেম্পারেচার চেঞ্জের সাথে সাথে ফর্ম করে। It may be noted that the temperature variation with altitude is many times greater than latitude variation. হ্যাঁ, এটা তো বটেই, ল্যাটিটিউডিনাল যে ভেরিয়েশন আমরা দেখেছি তার থেকে অনেক বেশি হায়ার ভেরিয়েশন আমরা অল্টিটিউডের ক্ষেত্রে দেখতে পাই, কারণ এখানে সান ইনভলভ আছে ডিরেক্টলি। কারণ যত আমরা অ্যাটমসফিয়ারের উপরের দিকে উঠবো তত আমরা সানের রেটা ওই লেয়ার গুলো আরো ডিরেক্টলি পাচ্ছে, যত নিচের দিকে থাকবে তত সানের লেয়ার আরো অনেক বেশি লেয়ার ভেদ করে ওই লেয়ারে এসে পৌঁছচ্ছে। যত উপরে থাকবে তত সেই লেয়ারটা ইজ ভেরি এক্সপোজ টু সানস রেজ। তো সেই জন্য বুঝতেই পারছো যে টেম্পারেচার এখানে কিন্তু পুরোপুরি ফুললি কন্ট্রোল হয় সানের রে দিয়ে। তবে কিছু আরো ফ্যাক্টরস আছে, সেটা দেখবো। কন্টিনেন্টস ওশানও কিন্তু এই ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর। কন্টিনেন্ট ওশান আমরা পড়েছিলাম হরাইজন্টাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর ছিল, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কন্টিনেন্টাল ওশান একটা বড় ফ্যাক্টর। আচ্ছা, এবার দেখা যাক ভার্টিক্যাল টেম্পারেচার গ্রেডিয়েন্ট কি জিনিস। Vertical temperature gradient are controlled partly by energy transfers and partly by vertical motion in the air. এয়ার মোশনটা তোমরা বুঝতে পারবে, দেখবে যেদিনকে কোনোদিনও কোনো উইন্ড ফ্লো করে না, কোনো বায়ু বয় না, সেদিনকে দেখবে প্রচন্ড গরম লাগে। যেদিনকে একটু উইন্ড ফ্লো করে সেদিনকে দেখবে গরমটা কম্পারেটিভলি কম লাগে। তো উইন্ড ফ্লো করলেই যেটা হয়, মানে ধরো একটা জায়গায় হয়তো উইন্ডের টেম্পারেচার খুব হাই হয়ে গেছে, তো সে তার চারপাশে হয়তো একটা কুলার এয়ারের একটা সারাউন্ডিং এয়ার হয়তো কম্পারেটিভলি কুলার, তো সেটা যদি ফ্লো করে তাহলে টেম্পারেচারটা কি হবে, মিক্সিং হতে থাকবে। তো তখন ওই হাই টেম্পারেচারের যে উইন্ডটা ছিল সে আস্তে আস্তে টেম্পারেচার লুজ করে আস্তে আস্তে ওটার সাথে মিক্স করে যাবে। তো এটা হয় নর্মালি ভার্টিক্যাল মোশন বা মোশন ইন দ্য এয়ার হলে। বাট যদি এটা না থাকে তখন কিন্তু দেখা যাবে যে ওই এয়ারের টেম্পারেচার সমানে বাড়তেই রয়েছে। আর একটা কি, এনার্জি ট্রান্সফার। এনার্জি ট্রান্সফারও এটা কি এভাবেই হয়, এই যে আমি বললাম একটা কুলার এয়ার আর একটা ওয়ার্মার এয়ার। তো কুলার এয়ারের সাথে যে ওয়ার্মার এয়ারের যে এনার্জিটা, এটা তো ট্রান্সফারের সাথে সাথেই মিক্সিংটা হয়, আস্তে আস্তে কুলার এয়ার যেটা সেটা হিট গেইন করতে থাকে আর যে ওয়ার্মার এয়ার সে হিট লুজ করতে থাকে। তো এইভাবে এনার্জি ট্রান্সফার আর ভার্টিক্যাল মোশন দিয়ে কিন্তু ভার্টিক্যাল টেম্পারেচার গ্রেডিয়েন্ট, মানে গ্রেডিয়েন্টটা যে স্লোপটা সেটা ডিটারমিন হয়। কি কি ফ্যাক্টরস আছে? ফার্স্ট ফ্যাক্টর এনার্জি ট্রান্সফারস, আমি এক্ষুনি যেটা বোঝালাম। এনার্জি ট্রান্সফারস ইনভলভ দ্য লেটেন্ট হিট অফ কন্ডেনসেশন। হ্যাঁ, এখানে একটা লেটেন্ট হিটের ব্যাপার থাকে। লেটেন্ট হিট কি জিনিস? লেটেন্ট হিট হলো বাংলায় বলে লীনতাপ। লেটেন্ট হিট হলো এমন হিট যেটাতে কোনো মিক্সিং বা কোনো মোশন ছাড়াই হিট লুজ বা হিট গেইন করতে পারে। কিরকম ব্যাপার?
সাপোজ ধরো 0°C টেম্পারেচার, 0°C টেম্পারেচারে সব জল কি বরফ সবসময় হয়ে থাকে? হয় না। একটা সার্টেন লেটেন্ট হিট আছে, সেইটা যতক্ষণ না জল লুজ করছে সে ততক্ষণ বরফ হবে না। লুজ করলে তখন বরফ হবে, না হলে হবে না। দেখবে আমরা অনেক সময় কোনো পাহাড়ি অঞ্চলে ঘুরতে গেলে, মাউন্টেনাস রিজনে ঘুরতে গেলে, কোনো লেকের ওপরটা হয়তো বরফ হয়ে রয়েছে বাট নিচটা জল। তার কারণ পুরোটাই তো 0°C রয়েছে, তাহলে তো পুরোটাই বরফ হয়ে যাওয়ার কথা, বাট সেটা হচ্ছে না। তার কারণ লেটেন্ট হিট রিলিজ করছে না, তাই। তো এরকমই লেটেন্ট হিট রিলিজ না করলে কন্ডেনসেশন হয় না। পরে তোমরা পড়বে অ্যাডিয়াবেটিক ল্যাপস রেটের একটা কনসেপ্ট আছে লেটেন্ট হিটের সাথে। তো এনার্জি ট্রান্সফার কিন্তু এই লেটেন্ট হিটের সাথে ইনভলভ থাকে, এবং এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট ব্যাপার। যেখানে মোশন থাকে না বা এমন কোনো কিছু ঘটনা ঘটে না যাতে এনার্জি ট্রান্সফার হতে পারে, সেখানেও কিন্তু লেটেন্ট হিটের মাধ্যমে এনার্জি ট্রান্সফার ঘটতে পারে। আচ্ছা, নেক্সট কি, ভার্টিক্যাল মোশন ইজ ক্লোজলি রিলেটেড টু দ্য প্রেসার সিস্টেম। প্রেসার সিস্টেম তো বুঝতেই পারছো, তোমরা নিশ্চয়ই পড়ে এসছো ছোট থেকে যে আর্থের যে প্রেসার সিস্টেম সেটার জন্য কিভাবে ইকুয়েটোরিয়াল রিজিয়ন থেকে অ্যাসেন্ডিং এয়ার ওঠে এবং পোলার রিজিয়নে গিয়ে ডিসেন্ডিং হয়। অ্যাসেন্ডিং মানে কি, ওপরের দিকে যেটা ওঠে, কারণ ইকুয়েটোরিয়াল রিজিয়নে সারা বছর ওয়ার্মার টেম্পারেচার থাকে এবং ওয়ার্মার এয়ার সবসময় উপরের দিকে ওঠে আমরা জানি। আর যেহেতু পোলার রিজিয়নে কোল্ডার এয়ার থাকে, তো সেটা নিচের দিকে নামে, অ্যাসেন্ডিং এয়ার হয়। তো এটা আমরা অলরেডি জানি। নেক্সট হচ্ছে ময়েশ্চার ইজ সেড টু বি অ্যান অ্যাডিশনাল ফ্যাক্টর। হ্যাঁ, ময়েশ্চার ওখানে একটা বড় ফ্যাক্টর, কারণ ময়েশ্চার অ্যাডেড আপ হলেও কিন্তু এনার্জি ট্রান্সফার বা লুজ হতে পারে। আচ্ছা, নেক্সট কি, ল্যাপস রেট। ল্যাপস রেট, এই যে আমি এতক্ষণ ধরে বলছিলাম ভার্টিক্যাল টেম্পারেচার গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্টটা মেজার করার তো একটা রেট আছে, সেই রেটটাই হলো ল্যাপস রেট। ল্যাপস রেটের ডেফিনিশনটা দেখো কি বলেছে, দ্য অবজার্ভড রেট অফ ভার্টিক্যাল ডিক্রিজ ইন টেম্পারেচার is called lapse rate. This decrease is known as vertical temperature gradient. আমি এক্ষুনি বললাম, তাহলে ভার্টিক্যাল টেম্পারেচার গ্রেডিয়েন্টের যে রেট, যেটা আমরা অবজার্ভ করতে পারি, যেটা আমরা মেজার করতে পারি, সেটাকেই বলে ল্যাপস রেট, যেটা মেজারেবল। ভার্টিক্যাল টেম্পারেচার গ্রেডিয়েন্ট কিন্তু আমরা ওই স্লোপটা আর কোনো উপায়ে মেজার করতে পারি না। আমরা প্রথমে ল্যাপস রেটটা মেজার করি, তারপর সেগুলোকে প্লট করে গ্রেডিয়েন্টটা বার করি। আচ্ছা, ল্যাপস রেট ইজ নট কনস্ট্যান্ট বাট ভ্যারিজ উইথ হাইট, লোকেশন অর সিজন। আচ্ছা, তোমরা কিন্তু এতদিন ছোটবেলা থেকে শুধু নর্মাল ল্যাপস রেট পড়ে এসছো, শুধু ল্যাপস রেট পড়োনি। নর্মাল ল্যাপস রেট আমি একটু পরে যাচ্ছি, বাট ল্যাপস রেট কিন্তু কনস্ট্যান্ট নয়। আমরা এতদিন শুধু পড়ে এসেছি নর্মাল ল্যাপস রেট কনস্ট্যান্ট, সব জায়গাতে 6.4°C হয়, বাট মানে এই যে ল্যাপস রেটের কথা আমি বলছি, অ্যাকচুয়াল ল্যাপস রেট বা এনভায়রনমেন্টাল ল্যাপস রেট এটার নাম, সেই ল্যাপস রেট কিন্তু কনস্ট্যান্ট একদমই নয়। বিভিন্ন জায়গায়, বিভিন্ন হাইটে, বিভিন্ন অল্টিটিউডে, বিভিন্ন লোকেশনে এক এক রকম ল্যাপস রেট হয়ে থাকে। The lapse rate at a given place and time can be obtained only by actual observations. Obviously তাই ওয়েদারে নানা রকম ফোরকাস্টিং সফটওয়্যার বা অনেক সময় নানা রকম ইকুইপমেন্টস থাকে, সেগুলো দিয়ে অ্যাকচুয়াল অবজারভেশনস করা হয়, ল্যাপস রেটের টেম্পারেচারের অবজারভেশন করা হয়। তোমরা যারা এয়ারপোর্টের কাছে থাকো, জানি না কখনো দেখেছো কিনা, খেয়াল করবে এয়ারপোর্ট থেকে প্রতিদিন বিকেলে আর প্রতিদিন সকালে একটা ছোট্ট একটা প্যারাশুটের মতো ছাড়া হয়, তার মধ্যে টেম্পারেচার মাপার জন্য থার্মোমিটার সব থাকে। তো সেই টেম্পারেচার মাপার ওই যন্ত্রটা ও প্যারাশুটের মতো উপর দিকে উঠতে থাকে, আর প্রত্যেকটা হাইট মানে 1 কিলোমিটার হাইট উঠেই একবার করে ও রিডিং নেয়, টেম্পারেচার রিডিংটা নেয়। তো এইভাবে ল্যাপস রেটের ডেটা আমরা কালেক্ট করে থাকি। The increase of temperature with the increase of altitude is known as positive lapse rate, while the decrease in temperature with the increase of altitude is known as negative lapse rate. Lapse rate তাহলে দুই রকম হতে পারে, পজিটিভ এন্ড নেগেটিভ। পজিটিভ মানে হচ্ছে যখন ল্যাপস রেট হাইটের সাথে সাথে টেম্পারেচারটা বাড়বে, তখন সেটাকে বলে পজিটিভ ল্যাপস রেট। আর যদি হাইটের সাথে সাথে টেম্পারেচার কমতে থাকে, তখন তাকে বলবে নেগেটিভ ল্যাপস রেট। It should be noted that the lapse rate indicates the temperature conditions that are found in a stationary column of air characterized by the absence of any motion. মানে কি হলো, মানে ল্যাপস রেট কিন্তু যখন আমরা ক্যালকুলেট করব বা মেজার করব, তখন অবশ্যই এটা মাথায় রাখতে হবে ল্যাপস রেট কিন্তু কোনো মুভিং এয়ারের, যেটা ফ্লো করছে এমন কোনো এয়ারের মেজার হয় না। তার কারণ মুভিং এয়ারের টেম্পারেচার কখনোই স্ট্যাটিক নয়, অলওয়েজ মানে যে একটুখানি মুভ করবে সঙ্গে সঙ্গে টেম্পারেচার চেঞ্জ হয়ে যেতে পারে, মিক্সিং হতে পারে, সেই জন্য
তাই জন্য যখন একটা এয়ার মাস বা এয়ারের কলাম একটা স্টেশনারি পজিশনে থাকে, মানে স্ট্যাটিক পজিশনে থাকে, সে নড়াচড়া করে না, তখনই সেখানে ল্যাপস রেট আমরা ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, দেখো একটা আমি ইমেজ দিয়েছি, একটা ছবি দিয়েছি। এখানে দেখো 3 রকমের ল্যাপস রেটের অ্যাঙ্গেল, মানে আমি একটু আগেই বলছিলাম যে ভার্টিক্যাল টেম্পারেচার গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেলের কথা বলছিলাম। তো সেই অ্যাঙ্গেল দেখো, যখন অ্যাঙ্গেলটা কম, অ্যাঙ্গেলটা যখন লো অ্যাঙ্গেল, তখন তাকে বলে স্টিপ। যখন আরেকটু অ্যাঙ্গেলটা বাড়ছে তখন তাকে বলে নর্মাল, যখন আরো অ্যাঙ্গেলটা বেড়ে যাচ্ছে তখন তাকে বলে লো। ঠিক আছে, লো মানে হচ্ছে খুব কম রেটে হবে টেম্পারেচার চেঞ্জটা। নর্মাল হচ্ছে, নর্মাল তো জানো, নর্মাল অ্যাবস্ট্রেটের আমাদের যেটা 6.4 ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার। স্টিপ হচ্ছে খুব র্যাপিড হারে চেঞ্জটা হবে। হ্যাঁ, লো নয় নর্মালও নয়, খুব মানে বেশি হারে হবে, আর লোতে হচ্ছে কম হারে হবে, আর নর্মালে হচ্ছে একটা ফিক্সড একটা স্ট্যাটিক রেটে হবে। আচ্ছা, দেখো এখানে কি বলছে, lapse rates may be low or steep depending on the atmospheric condition. হ্যাঁ, বুঝতেই পারছো atmospheric condition বিভিন্ন রকমের যে ফ্যাক্টরস গুলো বললাম, সেই ফ্যাক্টরস গুলো যদি ফরে থাকে তাহলে লো or steep lapse rate হতে পারে। The actual lapse rate at a particular place may be entirely different at different times. হ্যাঁ, অবশ্যই তাই। ধরা যাক আমরা এখন আমাদের কলেজের চারপাশটাই যদি ভাবি, আমাদের কলেজের মধ্যে গাছপালা আছে, তো গাছপালা থাকার জন্য ভেতরটা হয়তো একটু হলেও কম্পারেটিভলি লো টেম্পারেচার দেয়। বাট তুমি যেই কলেজ থেকে বেরিয়ে যশোর রোডের সামনে যাবে, তখনই দেখবে টেম্পারেচারটা যেন অনেকটা বেড়ে গেছে। তো তার মানে টেম্পারেচারটা কিন্তু শুধু ওইটুকু মাত্র, রাস্তার ওপার থেকে রাস্তার এপারে এলে তাতেই টেম্পারেচারটা কত বেড়ে গেল। তো এই জন্য বিভিন্ন জায়গায়, মানে একটা জায়গার মধ্যেই বিভিন্ন অংশে ছোটখাটো দূরত্বতেই মাত্র ল্যাপস রেট কিন্তু ভীষণ অ্যাব্রাপ্টলি চেঞ্জ করতে পারে। In summer, the vertical temperature gradient is steeper over the continents, while in winter it is steeper over the oceans. বুঝতেই পারছো, সামারের সময় কন্টিনেন্টের ওপরে ভার্টিক্যাল টেম্পারেচার গ্রেডিয়েন্ট যেটা, সেটা স্টিপারটা হবে, আর উইন্টারের সময় ওশানের ওপর স্টিপারটা হবে। আচ্ছা, নেক্সট দেখা যাক, হর্টজউইজ অ্যান্ড অস্টিন বলে দুজন ক্লাইমেটোলজিস্ট, তারা 1944-এ ওনারা বলেছিলেন যে ট্রোপোস্ফিয়ারের দুটো পার্ট, মানে দুটো ল্যাপস রেটের উপর ডিপেন্ড করে ট্রোপোস্ফিয়ারের দুটো পার্ট হতে পারে। কি কি দুটো পার্ট? দ্য লোয়ার পার্ট এক্সটেন্ডিং আপ টু 1600 মিটার্স, মানে নিচ থেকে 1600 মিটার অবধি, where lapse rate is highly variable and may change every year. এই অংশটা কিন্তু ল্যাপস রেট ভীষণভাবে ভেরিয়েবল, কনস্ট্যান্ট তো একদমই নয়, এবং প্রত্যেক ঘন্টায় ঘন্টায় চেঞ্জ করতে পারে। In this part, the lapse rate may be reversed, and that means colder air lies underneath the warmer layer. তোমরা নিশ্চয়ই পড়েছো ইনভার্সন অফ টেম্পারেচার, আমি আসবো পরে একটা স্লাইডে। এই পার্টে কিন্তু, লোয়ার পার্টে কিন্তু ইনভার্সন অফ টেম্পারেচার হতেই পারে। তার মানে ইনভার্সন অফ টেম্পারেচার হওয়া মানে নিচে থাকে কোল্ডার এয়ার, উপরে থাকে ওয়ার্মার এয়ার, মানে অল্টিটিউড চেঞ্জের সাথে সাথে টেম্পারেচার ইনক্রিজ করে না, মানে সরি, টেম্পারেচার ডিক্রিজ করে না, উল্টে টেম্পারেচার ইনক্রিজ করে। তো সেটা একটা অদ্ভুত ঘটনা বলে আমরা তাকে বলি ইনভার্সন অফ টেম্পারেচার। নেক্সট হচ্ছে দ্য আপার পার্ট হুইচ এক্সটেন্ডস আপ টু দ্য ট্রোপোপজ। তাহলে 1600 মিটারের পরে যে অংশটা, সেটা থেকে ট্রোপোপজ অবধি, সেই অংশটায় কিন্তু ল্যাপস রেট রিমেইনস নিয়ারলি স্টেশনারি। সেখানে কিন্তু ল্যাপস রেট মোটামুটি স্ট্যাটিক অ্যান্ড কনস্ট্যান্ট থাকে, যেটা নিচের অংশে একদমই কনস্ট্যান্ট নয়, ভেরিয়েবল, আর উপরের অংশটায় স্টেশনারি থাকে। দেখো আমি একটা ইমেজ দিয়েছি নর্মাল ল্যাপস রেটের। এবার আমি চলে এলাম নর্মাল ল্যাপস রেটে। নর্মাল ল্যাপস রেটে আলাদা করে কোশ্চেন আসতে পারে, সেজন্য এটা একটু আলাদা করে দিয়ে দিয়েছি। In general, the actual lapse rate or the environmental lapse rate is always different from the নর্মাল ল্যাপস রেট। নর্মাল ল্যাপস রেট কিন্তু ওই আগে যেগুলো পড়লাম তাদের থেকে টোটালি আলাদা। ল্যাপস রেট আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাই, এতক্ষণ ধরে সেটাই পড়লাম। বাট নর্মাল ল্যাপস রেট হচ্ছে অ্যাকচুয়ালি যে এনভায়রনমেন্টাল ল্যাপস রেট গুলো আমরা পেলাম, যে কালেক্ট করেছি, তাদের অ্যাভারেজ। দেখো এখানে সেটাই লিখেছি, নর্মাল ল্যাপস রেট ইজ দ্য অ্যাভারেজ অফ ডিফারেন্ট ল্যাপস রেট observed at different places. Its value is constant, that is 6.5 degrees Celsius per kilometer. এটা কেউ বলে 6.4, কেউ বলে 6.5, both are same, যেটা খুশি লিখলেই correct. It means troposphere observes
observe 6.5 degrees Celsius decrease with 1 kilometer or 1000 meters increase মানে ট্রপোস্ফিয়ারে 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধি পেলে 1 কিলোমিটার হাইট ইনক্রিজ হলে 6.5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ডিক্রিজ হবে। এটাই হলো নরমাল ল্যাপস রেট। তাহলে নরমাল ল্যাপস রেট কিন্তু অ্যাকচুয়ালি দ্য অ্যাভারেজ অফ এনভায়রনমেন্টাল ল্যাপস রেট, যেটা এতক্ষণ ধরে আগে আমরা পড়ে আসছিলাম। তাহলে নরমাল ল্যাপস রেট কিন্তু অ্যাকচুয়াল কখনোই নয়। আমরা যখন ওয়েদার থেকে ডেটা কালেক্ট করি সেই ডেটাগুলো কিন্তু একটা হয়তো 6.5 ডিগ্রি সেলসিয়াস পাবো না, সেগুলো কিন্তু পুরোপুরি দেখা যাবে নরমাল ল্যাপস রেট থেকে আলাদা। কখনো হয় বেশি হবে, কখনো হয় কম হবে। আচ্ছা, এবার চলে আসি টেম্পারেচার ইনভার্সন। টেম্পারেচার ইনভার্সন বুঝতেই পারছো, টেম্পারেচার এই জায়গাটা হচ্ছে ইনভার্সন লেয়ার, মানে হাইট ইনক্রিজ করছে বাট টেম্পারেচার দেখো ডিক্রিজ করছে। তো দেখা যাক কি বলছে। ইন দ্য লোয়ার পার্ট অফ অ্যাটমসফিয়ার ট্রপোস্ফিয়ার from the surface temperature normally decreases with increasing altitude. It is normal case, but sometimes under special circumstances it is reversed and the temperature instead of decreasing is found to increase with elevation. এক্ষুনি যেটা বলছিলাম যে এলিভেশন বা উচ্চতা বৃদ্ধির সাথে সাথে দেখা যায় টেম্পারেচারটাও বাড়ছে, যেখানে অ্যাকচুয়ালি কমার কথা ছিল, বাট টেম্পারেচার বাড়ছে। দো অনলি ইন সার্টেন লেয়ার্স অফ দ্য অ্যাটমসফিয়ার, কিছু কিছু লেয়ারই, এটা নয় যে এখানে বাড়ছে মানে সব জায়গাতে বাড়বে তা নয়, এখানে বাড়ছে এখানে হয়তো আবার কমতেও পারে। তো এটা প্লেস টু প্লেস ডিফার করে। in other words the vertical temperature gradient is inverted। হ্যাঁ, এটা হচ্ছে নরমাল ভার্টিক্যাল টেম্পারেচার গ্রেডিয়েন্ট, তাহলে এটা এখানে ইনভার্টেড হয়ে যাচ্ছে। তাহলে কোশ্চেন কিন্তু যদি আসে যে ইনভার্টেড ভার্টিক্যাল টেম্পারেচার গ্রেডিয়েন্ট কি, হোয়াট ইজ ইনভার্টেড ভার্টিক্যাল টেম্পারেচার গ্রেডিয়েন্ট, আমার মনে হয় তোমরা উত্তর দিতে পারবে। আচ্ছা, ইন মেট্রোলজি ইট ইজ কল্ড ইনভার্সন অফ টেম্পারেচার। এই ব্যাপারটাকেই, ঘটনাটাকেই বলে ইনভার্সন অফ টেম্পারেচার। আচ্ছা, ইনভার্সন অফ টেম্পারেচার কিন্তু হায়ার লেয়ারেও হতে পারে, আবার লোয়ার ট্রপোস্ফেরিক লেয়ারেও হতে পারে। আচ্ছা, ইনভার্সন অফ টেম্পারেচার তোমাদের ডিটেইলে পড়তে হবে, ওই পার্টটা টিয়ার স্যারের পার্ট বোধহয় দেখছিলাম, তো ওটা নিয়ে আমি তাই জন্য ডিটেইলে ডিসকাস করছি না, ওটা স্যার পড়াবেন। নেক্সট চলে আসছি ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার ইন দ্য অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ারে যদি ফুল ডিস্ট্রিবিউশনটা তোমরা দেখো তাহলে দেখতে পাবে যে একদম ট্রপোস্ফেরিক লেয়ারে যত অল্টিটিউড বাড়ে বা হাইট বাড়ে তত টেম্পারেচার কমে। ট্রোপোপজ লেয়ারে কিছুই হয় না, স্ট্যাটিক থাকে, এবং তারপর স্ট্র্যাটোস্ফিয়ারে আবার কিন্তু হাইট বাড়ার সাথে সাথে টেম্পারেচার বাড়তে থাকে, উল্টো হয়ে যায়। এবং এই ব্যাপারটা প্রত্যেকটা লেয়ারে গিয়ে ইনভার্স হতে থাকে, মানে স্ট্র্যাটোস্ফিয়ার যখন শেষ হয়ে মেসোস্ফিয়ার স্টার্ট হয় তখন কিন্তু ওখানে আবার ট্রোপোস্ফিয়ারের মতন হাইট বাড়ার সাথে সাথে টেম্পারেচার কমতে শুরু করে, এরকম করতে করতে থার্মোস্ফিয়ারে গিয়ে আবার বাড়তে শুরু করে। তো এইভাবে কিন্তু দেখা যায় অল্টারনেটিভ ভাবে একটা বাড়ছে একটা কমছে, এরকম করে করে কিন্তু ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচারটা অ্যাটমসফিয়ারে দেখতে পাই। তো এই ছিল মোটামুটি এই দুটো টপিক। এই দুটো টপিক থেকে হরাইজন্টালটা থেকে জুলাই আর জানুয়ারি যেটা সেগুলো আসে ডেসক্রাইব করতে, সেটা 10 মার্কসে আসতে পারে একসাথে, জুলাই বা জানুয়ারি, বা আলাদা আলাদা করে 5 মার্কসে আসতে পারে। 2 মার্কসের কোশ্চেন প্রচুর আছে, যে যে টার্মগুলো তোমরা পড়েছো প্রত্যেকটাই 2 মার্কসের কোশ্চেন আসতে পারে। আর এই ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশনটা থেকে পুরোটাই 5 or 2 আসবে, এখান থেকে কোনো 10 মার্কস হয় না। নর্মাল ল্যাপস রেট, তারপরে টেম্পারেচার ইনভার্সন, তারপরে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন, টেম্পারেচার গ্রেডিয়েন্ট, এগুলো সব কিন্তু 2 বা 5 মার্কসে আসতে পারে। যদি আসে তখন কিন্তু ওই ছবিগুলো, যে ডায়াগ্রামগুলো আমি দেখালাম ওগুলো কিন্তু দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এইটুকুই। থ্যাংক ইউ।